পারমিতা তার স্বামী সঞ্জয় এবং শাশুড়িমা কুসুম দেবীর সঙ্গে একটি শহরে থাকে। একজন সদ্য বিবাহিত নারী জীবন যেভাবে কাটে সেভাবেই হাসিতে খুশিতে আনন্দে পারমিতার জীবনও কাটতে থাকে। একদিন পারমিতার এক বান্ধবী মোনালিসা পারমিতার সঙ্গে দেখা করতে তার শ্বশুর বাড়িতে আসে। তুই এত রোগা হয়ে গেলি কিভাবে? আমি তো আগে শুনেছিলাম বিয়ের পর শ্বশুর বাড়িতে আসলে জল আবহাওয়া পাল্টে যায়, সেই জন্য মেয়েদের চেহারাও ভালো হয়। তোর তো চেহারা আরো খারাপ হয়ে গেছে। আর বলিস না, আমি তো সেরকম কোনো রান্না করতে পারি না, তুই জানিসই। এখানে যা রান্না হয় সব আমার শাশুড়ি মাই রান্না করে। ওনার রান্না আমি একেবারে খেতে পারি না, জানিস তো। তেল কম, নুন কম, ঝাল কম, এভাবে খেয়ে শান্তি হয় বল? আরে অন্তত নিজের পেটটা ভরে খাবার তো খাবি। এভাবে চলতে থাকলে তো তোর চেহারা আরো খারাপ হয়ে যাবে। আজ না হোক কয়েকদিন পরে তো তোর ঘরের হাল তোকেই ধরতে হবে। এরকম অসুস্থ শরীর নিয়ে তুই সংসার সামলাবি কিভাবে? আমি যদি একটু ভালো করে রান্না করতে পারতাম তাহলে প্রত্যেকদিন আমি রান্না করতাম। দরকার হলে শাশুড়ি মায়ের জন্য আলাদা করে রান্না করে দিতাম। কিন্তু আমার আর সঞ্জয়ের রান্নাটা তো আমি ভালো করে করতাম, তেল ঝাল মশলা দিয়ে। আমি তোকে একটা আইডিয়া দিতে পারি। আমি যেভাবে তাড়াহুড়োতে থাকলেও নিজের জন্য চিকেন পোলাও বানাই, তুইও কিন্তু সেটা ট্রাই করতে পারিস। খেতেও ভালো লাগে আর খুব পুষ্টিকরও হয়। মোনালিসা তার বান্ধবীকে জানায় কিভাবে চিকেন ফ্রাইড রাইসের মতোই সে চিকেন পোলাও বানিয়ে মাঝে মধ্যেই খায়। পোলাওতে বেশি তেলও থাকে না আর প্রোটিন হিসেবে অনেকটা চিকেন পেটে যায়। আর এটা রান্না করা খুব সহজ। পারমিতা তার বান্ধবীর কাছ থেকে সমস্ত কিছু শিখে নিয়ে পরের দিন থেকে নিজের জন্য চিকেন পোলাও বানাতে শুরু করে। তুমি কি আর আমার হাতের কোনো রান্নাই খাবে না? না মানে এতটা পোলাও বানালে তো তাই জিজ্ঞাসা করছি। তুমি কি এবার থেকে শুধু এটাই খাবে? হ্যাঁ মা, আমি এবার থেকে শুধু এটাই খাবো। এটা খেতে যেমন সুস্বাদু তেমনই পুষ্টিকর। আমার চেহারা খারাপ হয়ে যাচ্ছে দেখে আমার বান্ধবী আমাকে এই খাবারটা খাওয়ার জন্য আইডিয়া দিয়েছে। আপনি একটু টেস্ট করে দেখবেন? না না, তুমি যখন আমার বানানো খাবার খাবে না তখন আমিও তোমার বানানো খাবার কেন খেতে যাব? সোজাসুজি আমার মুখের উপর বলতেই পারতে যে আমার বানানো খাবার তোমার ভালো লাগে না, তাহলে অন্তত আমি এতটা অপমানিত বোধ করতাম না। পারমিতা তার শাশুড়ি মাকে অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু কুসুম দেবী পারমিতার আলাদা করে নিজের জন্য রান্না করাটা এতটাই অপছন্দ হয় যে সে পারমিতার কোনো কথাই শুনতে চায় না। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কাটে। এখন পারমিতার চিকেন পোলাও খেতে এতই ভালো লাগে যে সে আর অন্য খাবার ছুঁয়েও দেখতে চায় না। সে নিজের জন্য নিজের ইচ্ছে মতো চিকেন পোলাও রান্না করেই খেতে থাকে। অন্যদিকে কুসুম দেবীর এটাই মনে হতে থাকে যে পারমিতা হয়তো আলাদা হয়ে যাওয়ার প্ল্যান করছে। একদিন কুসুম দেবী নিজের ঘরে মন খারাপ করে বসে আছে, এমন সময় সঞ্জয় সেখানে আসে। কি গো মা, আমি অফিস থেকে এসেছি প্রায় 1 ঘন্টা হতে চললো, তুমি এখনো রান্না বসালে না? আমার তো খিদে পেয়ে গেছে। এখন রান্না বসালেও তো সেই রান্না শেষ হতে হতে 11টা বেজে যাবে। আর এত দেরি করে তো আমি খাই না, তুমি তো জানোই। তুই তোর বউকে গিয়ে বল তোর জন্য যেন ও চিকেন পোলাও বানিয়ে দেয়। ওর যা মতিগতি দেখছি তাতে কয়েকদিন পর তো ওর আমার সাথে থাকতেও আর ভালো লাগবে না। এসব তুমি কি বলছো মা? পারমিতা মোটেই সেরকম মেয়ে নয়। আর ও এমন কি করেছে যার জন্য তোমার এমন মনে হলো? তোর বউকে গিয়ে জিজ্ঞাসা কর ও প্রত্যেকদিন কেন নিজের জন্য আলাদা করে চিকেন পোলাও বানায়। আমাকেও তো বলতে পারে যে মা আমার চিকেন পোলাও খেতে ইচ্ছে করছে, আমি বানিয়ে দেব না। সেরকম তো কিছু বলে না। যদি একদিন নিজের জন্য আলাদা করে বানিয়েও থাকে তাতে তোমার এত মন খারাপ করার কি দরকার আছে? বাকি দিন তো আমরা তোমার হাতেরই রান্না খাই। রান্না করতে ইচ্ছা করতো তাহলে তো আমাকেও এসে সাহায্য করতে পারতো, কিন্তু তা তো করে না। শুধু তাড়াতাড়ি করে এসে নিজের জন্য চিকেন পোলাও বানিয়ে নিয়ে চলে যায়। এর থেকে তো বোঝাই যাচ্ছে ও আলাদাই থাকতে চায়। ওর হয়তো একটু রান্না করতে ইচ্ছে করছিল তাই হয়তো বানিয়েছিল। এটাতে এত খারাপ ভাবার কি আছে? একদিন তুই কখনো দেখিস তোর বউ রাতের বেলা আমার সাথে এসে ডিনার করে না তো? তেমনি দুপুরেও আমার বানানো কিচ্ছু খায় না। তার কারণ ওর অনেক আগেই ওই চিকেন পোলাও খাওয়া হয়ে যায়। ও প্রত্যেক দিনই ওই একই খাবার খায়, কিন্তু আমার হাতের খাবার খায় না। সঞ্জয় কুসুম দেবীর কথা শুনে বুঝতে পারে যে পারমিতার আলাদা করে খাবার বানিয়ে নেওয়াটা কুসুম দেবীর খারাপ লেগেছে। সে আর দেরি না করেই পারমিতার সঙ্গে কথা বলতে তাদের ঘরে যায়। তুমি মায়ের হাতে রান্না খাও না? প্রত্যেকদিন নিজের জন্য চিকেন পোলাও বানিয়ে খাও? আমাকে তো কখনোই সব কিছু বলোনি। আমি তো আজকে মায়ের থেকে জানতে পারলাম যে তুমি মায়ের হাতের বানানো খাবার খাও না। এটাও তোমার মা তোমাকে বলে দিয়েছে? এটার মধ্যে বলে দেওয়ার মতো কি ছিল বলো তো? আমি কি নিজের ইচ্ছা মতো একটু খাবারও খেতে পারবো না? আমি প্রথম দিন রান্না করে তো মাকেও বলেছিলাম আমার বানানো চিকেন পোলাও খেতে, মা তো না করে দিয়েছিল। কই, আমি তো রাগ করিনি তাতে। এদের মাঝখানে ফেসে আমার জীবনটা তো দেখছি শাকের করাত হয়ে গেছে। যেদিকে যাচ্ছে সেদিকেই কাটছে। এবার আমি কাকে বোঝাই?
নিজের মায়ের দোষটা ধরিয়ে দিলাম বলে আর কোনো উত্তর বেরোচ্ছে না, তাই তো? আরে সেটা নয়, আমি চাই না তুমি মাকে কোনো রকম ভাবে কষ্ট দাও। তার জন্য যদি তোমার চিকেন পোলাও খাওয়া বন্ধ করতে হয় তাই করবে, মা যেটা বানাচ্ছে সেটাই খাবে। পারমিতা অনেক বোঝানোর চেষ্টা করলেও সঞ্জয় তার কোনো কথাই শোনে না। একদিকে কুসুম দেবী এই ভেবে রাগ করে থাকে যে পারমিতার হয়তো তার হাতের রান্না ভালো লাগে না, আর অন্যদিকে পারমিতা এটাই ভেবে রাগ করে যে হয়তো তার শাশুড়ি মা চায় না পারমিতা নিজের পছন্দ মতো খাবার খেয়ে সুখে শান্তিতে থাকুক। সামান্য চিকেন পোলাওয়ের জন্য হঠাৎই শাশুড়ি বৌমার মধ্যে একটা ঠান্ডা যুদ্ধ শুরু হয়ে যায়। পারমিতা তার শাশুড়ি মায়ের বানানো খাবার অপছন্দ করে না এটা বোঝানোর জন্য সে তার শাশুড়ি মায়ের বানানো খাবার অল্প অল্প করে খেতে থাকে। কিন্তু সকলে ঘুমিয়ে পড়ার পর পারমিতা আবার নিজের জন্য চিকেন পোলাও বানিয়ে পেট ভরে খায়। এভাবেই কয়েকদিন চলে। একদিন পারমিতা তার বান্ধবী মোনালিসাকে ফোন করে। এখন প্রত্যেকদিন আমি দুবার করে লাঞ্চ করি আর দুবার ডিনার করি, জানিস? সবার মন খারাপের খেয়াল রাখতে রাখতে আমি খুব ক্লান্ত হয়ে গেছি আর মোটাও হয়ে গেছি। আমি যদি জানতাম তুই একাই খাবার বানিয়ে প্রত্যেকদিন খেতে থাকবি তাহলে আমি তোকে এভাবে কখনোই আইডিয়া দিতাম না। আমি কি জানতাম যে আমার এই চিকেন পোলাও খেতে খেতে এতই ভালো লেগে যাবে? আমার চিকেন পোলাও ছাড়া যে আর কিছু খেতে ইচ্ছা করে না, আর এদিকে সবার সামনে ওটা রান্না করলেও সমস্যা। তাহলে যখন তোর ইচ্ছা করবে তখন তুই বাইরে থেকে খেয়ে নিবি, মাঝে মাঝে তো ঘুরতে বেরোতেই পারিস। সারাদিন ঘর আর রান্নাঘর করে তোর মাথা এমনিতেই কাজ করা বন্ধ করে দিয়েছে। কোন রেস্টুরেন্টে এইভাবে চিকেন পোলাও বানায় তুই কি জানিস? সবাই তো চিকেন আর পোলাও আলাদা আলাদা বানায়। চিকেন পোলাও তো আমি আর কোথাও খেতে যেতে পারবো না। তুই শহরের মেয়ে হয়েছে কেন এরকম বোকা বোকা কথা বলিস? তুই যে কোনো রেস্টুরেন্টে গিয়ে তোর পছন্দ মতো খাবার অর্ডার করতেই পারিস। তুই যেভাবে বানাতে বলবি ওরা সেভাবেই বানিয়ে দেবে। মোনালিসার কথা শুনে পারমিতা খুবই আনন্দ পায়। তারপর থেকে সে প্রত্যেকদিন কোনো না কোনো অজুহাতে বাড়ির বাইরে বেরিয়ে যায়। বিভিন্ন রকমের রেস্টুরেন্ট থেকে নিজের ইচ্ছা মতো খাবার খেয়ে সে বাড়ি ফিরে আসে। এই ঘটনা বেশ কয়েকদিন ধরেই চলে। পারমিতা প্রত্যেক দিনে বাইরে থেকে খাবার খেয়ে আসে আর বাড়িতে এসে কিছু খেতে চায় না। দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে যায়। একদিন কুসুম দেবী রান্নাঘরে এসে পারমিতাকে রান্না করতে দেখে অবাক হয়। এ কি বোমা, তুমি এক হাঁড়ি পোলাও কেন বসিয়েছো? এত রান্না কেন করছো তুমি? তুমি তো দেখলে একটু আগে আমি সবার জন্য রান্না করলাম। তোমার এই চিকেন পোলাও তো আমরা কেউ খাবো না, তাহলে এত চিকেন পোলাও কেন রান্না করছো? আমার প্রচন্ড খিদে পেয়েছে। প্রত্যেকদিন একই খাবার খেয়ে খেয়ে আমি ক্লান্ত হয়ে গেছি, তাই আজকে আমি নিজের জন্য বেশি করে চিকেন পোলাও বানাচ্ছি। তাই বলে এত এক হাঁড়ি চিকেন পোলাও তুমি একা খাবে? হ্যাঁ খাবো, অনেকদিন খাইনি তো, তাই এতদিনেরটা একেবারে খাবো। আপনার কি এখন এটাতেও সমস্যা? এই কথাটাও নিশ্চয়ই সঞ্জয় আসলে ওকে জানিয়ে দেবেন। কুসুম দেবী আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। পারমিতা এক হাঁড়ি চিকেন পোলাও বানিয়ে নিজের ঘরে নিয়ে চলে যায়। এইভাবে প্রত্যেক সপ্তাহে 2-3 দিন পর পরই পারমিতা এক হাঁড়ি করে চিকেন পোলাও বানাতে থাকে। এই ঘটনা কুসুম দেবীর মোটেই ঠিক লাগে না। একটা মানুষ একটা খাবার ভালোবাসতে পারে সেটাতে অদ্ভুত কিছু নেই, কিন্তু তাই বলে এক হাঁড়ি খাবার সে একাই কিভাবে খেতে পারে এটা কিছুতেই কুসুম দেবী বিশ্বাস করতে চায় না। কুসুম দেবী এই কথা সঞ্জয়কে জানাবে না বলে ভাবে, কিন্তু পারমিতার বাড়াবাড়ি দেখে সে না বলেও থাকতে পারে না। তোর বউ এত চিকেন পোলাও খেতে ভালোবাসে? এত সপ্তাহে 2-3 দিন পর পর এই এক গাদা করে এক হাঁড়ি করে চিকেন পোলাও বানাচ্ছে। ওই বিরিয়ানির দোকানে যে বড় বড় বিরিয়ানির হাঁড়িগুলো পাওয়া যায় ওরকম বড় হাঁড়িতে দুপুরে ওই হাঁড়ি ভর্তি চিকেন পোলাও বানাচ্ছে আর বিকেলের মধ্যে সেই খাবার হাঁড়ি ধুয়ে রেখে দিচ্ছে। অত চিকেন পোলাও একবারে খেয়ে নিতে পারবে বলে তো আমার মনে হয় না। হ্যাঁ, ওই খাবারটার পছন্দের খাবার হতে পারে, কিন্তু এতটাও কখনোই খেতে পারবে না। তোর বউ পাগল হয়ে গেছে। যে সে পাগল নয়, একেবারে চিকেন পোলাও পাগল। আমার কথা বিশ্বাস না হলে নিজে ওর উপর নজর রাখিস, তারপরেই জানতে পারবি। মায়ের মুখে এমন কথা শুনে সঞ্জয়ের মনে একটু হলেও খটকা লাগে। তারপর থেকে সঞ্জয় পারমিতার উপর ভালোভাবে নজর রাখতে থাকে। 2-1 দিন পরে সঞ্জয় লক্ষ্য করে পারমিতা আবার এক হাঁড়ি চিকেন পোলাও বানিয়েছে। আমি আজ দেখবো ও এতগুলো পোলাও নিয়ে কি করে। ও আসলে এই খাবারগুলো খায় নাকি অন্য কিছু করে সেটা আমাকে জানতেই হবে। সঞ্জয় সেদিন অফিসে যাওয়ার নাম করে বাইরে বেরোলেও তাদের বাড়ির পেছনে লুকিয়ে থাকে। এমন জায়গায় লুকিয়ে থাকে যেখান থেকে তাদের ঘরের জানালা এবং তাদের বাড়ি স্পষ্টভাবে দেখা যায়। এভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সঞ্জয় অপেক্ষা করতে থাকে কখন পারমিতা ওই এক হাঁড়ি চিকেন পোলাও নিয়ে তার ঘরে গিয়ে খেতে বসবে।
কিন্তু কিছুক্ষণ পরেই সঞ্জয় দেখতে পায় একটা বড় ব্যাগ নিয়ে পারমিতা বাইরের দিকে বেরিয়ে গেছে। পারমিতা বাড়ি থেকে বের হতেই সঞ্জয় তার পেছন পেছন যেতে থাকে। কিছুক্ষণ পরেই সঞ্জয় যা দেখতে পায় তা দেখে সে নিজের ভাষা হারিয়ে ফেলে। সে দেখে পারমিতা একটি বস্তির সামনে ছোট ছোট গরিব বাচ্চাদের সেই চিকেন পোলাও খেতে দিচ্ছে। এ কি সঞ্জয়, তুমি এখানে? তুমি অফিসে যাওনি? তুমি আমাকে ফলো করছিলে? ভাগ্যিস ফলো করছিলাম, তাই তো এটা দেখতে পেলাম। তাই তো ভাবি, প্রত্যেক সপ্তাহে এতবার করে তুমি হাঁড়ি হাঁড়ি চিকেন পোলাও বানাও কেন? এদের খাওয়ানোর জন্য নিশ্চয়ই। হ্যাঁ, এদের খাওয়ানোর জন্যই। আমি একদিন পার্কে বসে নিজে চিকেন পোলাও খাচ্ছিলাম। হঠাৎ দুটো বাচ্চা এসে এমন করুণ মুখ করে খাবার চাইলো যে ওদেরকে না দিয়ে আমি আর থাকতে পারলাম না। পরে ওই বাচ্চাগুলোর থেকে জানতে পারলাম ওদের মতো এরকম আরো অনেক বাচ্চা আছে যারা 3-4 দিন পর পর হয়তো পেট ভরে খেতে পায়। এই কথা শুনে আমার নিজের উপরেই রাগ হলো। একদিকে আমি নিজের পছন্দের খাবার খাবো বলে দুবার ডিনার দুবার লাঞ্চ করছি, আর অন্যদিকে এরা দিনের পর দিন না খেয়ে থাকছে। সেই দিনই আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি সপ্তাহে 2-3 বার অন্তত এদেরকে পেট ভরে খাওয়ানোর ব্যবস্থা করব। তাহলে তুমি এই কথা আমাদেরকে বলোনি কেন? আমাদের বললে কি আমরা না করতাম? যদি না করতে, বেশি খরচা হয়ে যাচ্ছে বলে যদি ওদের জন্য খাবার আনতে বারণ করে দিতে, এই ভয়ে তো বলতে পারিনি। তোমরা এমনিতেই আমাকে চিকেন পোলাও পাগল বউ ভাবো, তাই ভাবলাম এক কড়াইয়ের জায়গায় যদি 1 হাঁড়ি রান্না করি তোমাদের তো কিছু অদ্ভুত বলে মনে হবে না। পারমিতার মুখে এই কথা শুনে সঞ্জয়ের গর্বে বুক ফুলে ওঠে। তারপর থেকে সঞ্জয়, পারমিতা এবং কুসুম দেবী 3 জনে মিলেই বস্তির গরিব বাচ্চাদের জন্য খাবার বানিয়ে দিতে থাকে। এইভাবেই সঞ্জয়ের চিকেন পোলাও পাগল বউ দেখতে দেখতে শহরের একজন অত্যন্ত বিখ্যাত সমাজসেবী হিসেবে পরিচিতি পায়। এত বৃষ্টির মধ্যে তোমার মনে হয় আমাদের পার্লারে আজকে আর কেউ আসবে? বর্ষা তো সবে শুরু হলো, এখনই যদি এই অবস্থা হয় তাহলে আর কয়েকদিন পর থেকে তো পার্লার বন্ধ করে রেখে দিতে হবে। তুমি এত কিছু ভেবো না তো, যা হবে দেখা যাবে। আজকে যদি বৃষ্টির জন্য কেউ না আসে কালকে আসবে, কাল না এলে পরশুদিন আসবে। একটাই পার্লার এখানে, না এসে লোকে যাবে কোথায়? মহাজনের কাছ থেকে এতগুলো টাকা ধার নিয়ে আমরা এই পার্লারটা খুলেছি। প্রত্যেক মাসে যদি সেই টাকা সুদ না দিতে পারি তাহলে যে কি হবে সেটা ভাবলেই আমার ভয় করে। মৌসুমীর কথা শেষ হওয়ার আগেই ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে যায় এবং তাদের বাড়ির ছাদ থেকে জল পড়ে তাদের বিউটি পার্লারের প্রায় সমস্ত জিনিস একেবারে ভিজে যায়। তারা কোনো রকমের সবকিছু বাঁচিয়ে নিজেদের বাড়িতে নিয়ে আসে। তাদের অনেক অনেক মেকআপের জিনিস নষ্ট হয়ে যায়। এমন অবস্থা দেখে মৌসুমী খুবই কাঁদতে শুরু করে। ভেঙে পড়লে হবে না মৌসুমী, মাত্র তো কয়েকটা জিনিস ভিজেছে, আবার সবকিছু শুকিয়ে যাবে। না সকালে আমরা নতুন করে কিনে নেব। তুমি কান্নাকাটি করে নিজের শরীর খারাপ করো না। তুমি কি করে এত শান্ত থাকতে পারছো বৌদি? ওই একটা পার্লার ছাড়া আমাদের তো রোজগার করার আর কোনো উপায় নেই। এর মধ্যে যদি প্রত্যেকদিন এভাবে জল পড়তে থাকে তাহলে না আমাদের পার্লারে কেউ মেকআপ করতে আসবে আর না আমরা সময় মতো সুদ দিতে পারবো। উল্টে দাদার উপর আরো বেশ কিছু টাকার বোঝা এসে পড়বে। বিয়ের পর থেকে কোনোদিনও বাবা মায়ের কাছে কিছু চাইনি, তবে যদি পার্লারটা ঠিক করতে হয় তার জন্য যা টাকা লাগবে আমি আমার বাবার কাছ থেকে চেয়ে নেব। বিয়ের পরে ওরা তোমাকে একবারের জন্য ফোন করেনি, আর তোমার মনে হয় ওরা তোমাকে টাকা দেবে? এভাবেই মৌসুমী আর দেবযানী 2 ননদ বৌদি মিলে বর্ষাকালে তাদের পার্লার বাঁচানোর জন্য নানান রকম আলোচনা করতে থাকে। মৌসুমীর দাদা চয়নের সঙ্গে দেবযানীর বিয়ে হয়েছে মাত্র কয়েক মাস আগে। তাদের বিয়েটা দেবযানীর বাবা মায়ের অমতেই হয়েছিল। সেই কারণেই দেবযানীর সঙ্গে তার বাবা মায়ের আর আগের মতো সম্পর্ক নেই। অনেকগুলো দিন আগের কথা, যখন দেবযানীর হঠাৎ করে বিউটিশিয়ান কোর্স করার খুবই ইচ্ছা হয়। তোর বাবার এত টাকা, তুই যেটা বলবি তোকে সেটা করাতেই রাজি আছি। আর তুই কি না শেষ পর্যন্ত বিউটিশিয়ান কোর্স করবি? পৃথিবীতে এত রকমের কোর্স থাকতে তোকে এটাই করতে হবে? বিউটিশিয়ান কোর্স করাতে কি এমন খারাপ আছে মা? লোকজনকে সাজানো তো ভালো কাজ। তুমি তো জানো আমার মেকআপ করতে কত ভালো লাগে, আর আমি সাজাতেও ভালো পারি। তাহলে তোমার অসুবিধাটা কোথায়? তুই আমার মেয়ে, তোর বাবা কোটিপতি। দেশ বিদেশের বড় বড় বিউটিশিয়ানরা এসে তোর মেকআপ করে দিয়ে যাবে, আর সেখানে তুই নিজে অন্যদের সাজানোর জন্য কাজ করতে চাইছিস? দেখো মা, জীবনটা অনেক ছোট, কবে কোথায় কখন কি হয়ে যায়, আর আমি সেই জন্যই চাই আমার সমস্ত রকমের ইচ্ছাগুলো যেন আমি পূরণ করতে পারি। বিউটিশিয়ান কোর্স করাটা আমার ইচ্ছাগুলোর মধ্যে একটা। ঠিক আছে, শিখতে চাইলে শেখ, কিন্তু শেখার পরে কোনো রকমের পার্লারে কাজ করতে চাইবি না তুই। আগেই বারণ করে দিলাম, ওটা আমাদের পরিবারের মান সম্মানের বিরুদ্ধে কাজ করা হবে।
এই বলে অনামিকা দেবী সেখান থেকে চলে যায়। দেবযানীও তার মায়ের কথায় বেশ খুশি হয়। বিউটিশিয়ানের কোর্স শেষ হতে 6 মাস। এই 6 মাসে মাকে আমি ঠিক বিউটি পার্লার খোলার জন্য মানিয়ে নেব, না হলে বাবা তো আছেই। এসব ভাবতে ভাবতে দেবযানী খুবই খুশি মনে বিউটিশিয়ান কোর্স করার জন্য নিজের নাম নথিভুক্ত করে দেয়। দেখতে দেখতে বেশ কয়েকদিন কাটে। বিউটিশিয়ান কোর্সের ইনস্টিটিউশনে দেবযানীর একজন বেশ ভালো বন্ধু হয়। দেবযানী তার সমস্ত রকম সমস্যার কথা তার বান্ধবী মৌসুমীর কাছে বলতে থাকে। মৌসুমী দেবযানীর কথা প্রত্যেক দিনই শোনে, কিন্তু কি করবে বা কি বলবে বুঝে পায় না। তুমি তো আমার থেকে কয়েক বছরের বড়, তাই তোমাকে আদেশ বা উপদেশ কি দেব কিছুই বুঝে পাই না আমি। তবে তোমার কাছে তোমার মায়ের কথা শুনে আমি একটা জিনিস বুঝতে পারি, তোমার এই কোর্সটা শেষ হলেই তোমার মা ঠিক তোমার বিয়ে দিয়ে দেবে। তোমার হঠাৎ করে এরকম মনে হওয়ার কারণটা কি? আমার বলা কোন কথাটা শুনে তোমার এরকম মনে হলো? তুমি সবসময় বলো না যে তোমার মা বলেছে কোর্স করার পরে তোমাকে আর পার্লারে কাজ করতে দেবে না, তাই আমার মনে হয় তুমি যদি বাড়িতেই থাকো তাহলে তোমার মা তোমাকে কাজ করা থেকে আটকাতে পারবে না, তাই ঠিক তোমার বিয়ের ব্যবস্থা করে দেবে। কিন্তু আমার তো অনেক স্বপ্ন আছে, আমি নিজের একটা বিউটি পার্লার করব, আমি অনেক অনেক বউ সাজাবো। নিজে তাড়াতাড়ি বউ সাজার কোনো ইচ্ছা নেই আমার। আর তুমি বিউটিশিয়ান করার পর কাজ করবে তো? তোমার বাড়িতে কেউ জোর করে না বিয়ের জন্য? আমার বাড়িতে আমার দাদা আর আমার মা আছে। দাদা একাই পুরো সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে, তাই জন্য কোনো কোর্সের চেষ্টাও করতে পারিনি। দাদাকে সাহায্য করব বলে সেই কারণেই আমি বিউটিশিয়ান কোর্স করছি। তারপরে একটা পার্লারের কাজ করে বা নিজেই বাড়িতে একটা ছোটখাটো পার্লার খুলে সেখান থেকে যতটা ইনকাম হবে সবটা দাদার হাতে তুলে দেব, এটাই আমার প্ল্যান। তার মানে তোমাদের বাড়ির কারোর আপত্তি নেই? তুমি লোকজনকে সাজালে কেউ তোমাকে বকাবকি করবে না? বকা তো দূরের কথা, আমাকে আমার মা আর দাদা প্রচন্ড সাপোর্ট করে। মাঝে মাঝে আমি মাকেও সাজিয়ে দিই। আমাদের বাড়িতে সবই আছে, শুধু একটু টাকার অভাব, এই যা। মৌসুমীর কথা শুনে দেবযানী কি সব যেন ভাবতে থাকে। অনেকক্ষণ ভাবার পরে হঠাৎই সে আবার বাস্তবে ফিরে আসে কারোর একজনের গলার আওয়াজ পেয়ে। দেবযানী তাকিয়ে দেখে মৌসুমীর দাদা মৌসুমীকে ডাকছে। আজকে মৌসুমীর দাদা তাকে ইনস্টিটিউশন থেকে বাড়ি নিয়ে যেতে এসেছে। ওয়াও, মৌসুমী দাদাকে কি হ্যান্ডসাম দেখতে, আর ছেলেটার মনটাও এত ভালো। সংসারের সমস্ত খরচা সামলে বোনকে বিউটিশিয়ানের কোর্স করাচ্ছে। এরকম একটা ছেলেকে বিয়ে করতে পারলে আমার সব স্বপ্ন আমি সত্যি করতে পারবো। সেদিনই ইনস্টিটিউশন থেকে বাড়িতে এসে দেবযানী শুধু একটাই কথা ভাবতে থাকে, কিভাবে এবং কি করলে সে মৌসুমীর দাদাকে বিয়ে করতে পারবে। কারণ সে তাকে বিয়ে করলে সে নিজের ইচ্ছা মতো পার্লার খুলে সবাইকে সাজিয়ে নিজের স্বপ্ন পূরণ করতে পারবে। এই একই জিনিস বেশ কয়েকদিন ধরে ভাবার পর দেবযানী ঠিক করে সে মৌসুমীকে সমস্ত কথা জানাবে। দেবযানী মৌসুমীকে জানালে মৌসুমীও তার দাদাকে সমস্ত কিছু জানায়। মৌসুমীর কাছে এমন একটা কথা শুনে তার দাদা চয়ন খুবই অবাক হয়। সত্যি বলছি দাদা, দেবযানী এটাই চেয়েছে। ও চায় না যে ওর মা যার তার সঙ্গে ওর বিয়ে দিয়ে দিক আর ওর ভবিষ্যতে বড় বিউটিশিয়ান হওয়ার স্বপ্নটা ভেঙে যাক। আচ্ছা, আমি আগে তোর বান্ধবীদের সাথে কথা বলি, তারপর বাকি সিদ্ধান্ত নেওয়া যাবে। মৌসুমীর সাথে কথা বলে চয়ন কয়েকদিনের মধ্যেই দেবযানীর সঙ্গে আলাপ করে। দেবযানীর সাথে কথা বলে চয়ন তাকে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। কয়েকদিনের মধ্যেই দেবযানী বাড়ি থেকে পালিয়ে আসে এবং সে চয়নের সঙ্গে কোর্ট ম্যারেজ করে। তারপর থেকে দেবযানী মন দিয়ে নিজের বিউটিশিয়ান কোর্সটা কমপ্লিট করে। দেবযানীর বাবা মা তার সাথে আর কোনো রকম সম্পর্ক রাখে না, তাকে ফোন করে তার খোঁজও নেয় না। আরো কয়েকদিন এভাবে কাটে। আমাদের তো কোর্স কমপ্লিট হয়ে গেল, সার্টিফিকেটও পেয়ে গেছি। আমরা নিজেদের একটা পার্লার খুলতে পারবো এবার, বলো মৌসুমী? একদম পারবো, আমি তো ভেবেই নিয়েছি। দাদাকে বলবো মহাজনের কাছ থেকে কিছু টাকা ধার করে আনতে, আর আমরা পার্লার চালিয়ে প্রত্যেক মাসে মাসে সেই টাকা শোধ করে দেব। আইডিয়াটা ভালো না? খুব ভালো আইডিয়া। আমাদের এরই মধ্যে কাজ শুরু করে দিতে হবে। তোমার দাদার সাথে আজকেই আমি কথা বলবো। দেবযানী আর মৌসুমী দুজনেই চয়নের সঙ্গে কথা বলে, কিন্তু চয়ন মহাজনের কাছ থেকে টাকা চাইতে কোনোভাবেই রাজি হয় না। কারণ চয়ন জানতো মহাজনের কাছে বন্ধক রেখে টাকা নেওয়ার মতো কোনো জিনিসই তার কাছে নেই। তারপরও মৌসুমী আর দেবযানী প্রচন্ড দুঃখ পায়। তারা ঠিক করে তারা দুজনেই মহাজনের কাছে টাকা চাইতে যাবে। যেমন কথা তেমনই কাজ। তারা সন্ধ্যার মধ্যে মহাজনের বাড়িতেও পৌঁছে যায়। এমনি এমনি তো আমি টাকা ধার দিই না,
ধারে টাকা নিতে গেলে আমার কাছে কিছু একটা বন্ধক রাখতে হবে। তোমাদের যে অবস্থা তাতে তো তোমরা গহনাগাটিও বন্ধক রাখতে পারবে না। দামি কিছু বন্ধক না রাখতে পারলে অত টাকা আমি ধার দিতেও পারবো না বাবা। মগনলালের কথা শুনে মৌসুমী আর দেবযানী বেশ কিছুক্ষণ নানান রকমের আলোচনা করতে থাকে। তারা ঠিক করে তারা তাদের বাড়ির দলিলটা বন্ধক রাখবে। মগনলালকে তারা তাদের বাড়ির দলিলটা এনে দেয় এবং সেটা মগনলালের কাছে রেখে তার থেকে বেশ কিছু টাকা নিয়ে আসে। সেই টাকা দিয়ে তারা তাদের বাড়ির এক পাশে একটা ছোট্ট মতো ঘর তুলে সেখানে পার্লার খোলে। তাদের পার্লার বেশ ভালোই চলতে থাকে, কিন্তু হঠাৎ করেই শুরু হয় বর্ষাকাল। পার্লারে লোক ঢোকা তো দূরের কথা, পার্লারের ভেতরে হাঁটু পর্যন্ত জল জমে যায়। এমন সময় তাদের পার্লারে তাদের এক প্রতিবেশী আসে। এ কি গো, তোমাদের পার্লারের অবস্থা এমন কেন? এটা পার্লার না পুকুর বোঝাই তো যাচ্ছে না। আমি যে ভাবলাম আমার মেয়েকে তোমাদের পার্লারে সাজাতে নিয়ে আসবো, সেই জন্যই তো কথা বলতে এসেছিলাম। ধুর ধুর, মেজাজটাই বিগড়ে গেল। এই গ্রামে তো আর ভালো কোনো পার্লারও নেই। আমরা কিছুক্ষণের মধ্যেই সব পরিষ্কার করে ফেলবো কাকু, একদম চিন্তা করবেন না। আপনার মেয়েকে কবে সাজাতে হবে বলুন, আমরা সব তৈরি রাখবো। তারপরে আমার মেয়ের মেকআপ হয়ে যাওয়ার পর যদি এমন বৃষ্টি হয়, সব সাজগোজ তো মুছে ধুয়ে যাবে। মেকআপের পেছনে অত সময় নষ্ট করা যাবে না। দেখি যদি অন্য কাউকে পাওয়া যায়। এই বলে মনোহর বাবু সেখান থেকে চলে যায়। তার কথা শুনে মৌসুমী ও দেবযানী খুবই হতাশ হয়ে পড়ে। সেই গোটা দিনটা তাদের পার্লারে আর কেউ আসে না। এমন অবস্থায় দেবযানী ঠিক করে সে তার বাবা মায়ের কাছ থেকে টাকা চাইবে নতুন এবং ভালোভাবে পার্লারটা বানানোর জন্য। তাই জন্য সে তার মাকে ফোন করে। আপনি কে বলছেন আমি চিনতে পারছি না। দেবযানী নামের কাউকে আমি চিনি বলে আমার তো মনে পড়ছে না। মা, তুমি আমাকে চিনতে পারছো না? তুমি নিজের মেয়েকে ভুলে গেলে? এরকম করো না মা, আমার এখন সত্যিই তোমাদের খুব দরকার। সেটা তো আমি বুঝতেই পেরেছি। দরকার না পড়লে তুই আবার আমাকে ফোন করবি কেন? এতদিন তো তুই আমাদের কোনো খোঁজ খবর নিসনি। নিজের ইচ্ছা মতো যাকে খুশি একটা বিয়ে করে বাড়ি থেকে চলে গেলি। সব যখন নিজের ইচ্ছে মতোই করছিস, তাহলে টাকার জন্য বাবা মায়ের কাছে হাত পাততে হচ্ছে কেন? দেবযানী তার মাকে তার এমন হঠাৎ করে চয়নকে বিয়ে করার সিদ্ধান্ত নেওয়ার কারণটা জানায়। আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম মা। আমি ভেবেছিলাম হয়তো রেগে গিয়ে তুমি আমার বিয়ে তোমার পছন্দের কোনো পাত্রের সঙ্গে দিয়ে দেবে, আর সে যদি আমাকে পার্লার খুলতে না দেয় তাহলে তো আমার সারা জীবনের সবচেয়ে বড় স্বপ্নটাই অপূর্ণ থেকে যাবে। তাই আমি এমন করেছি। অনামিকা দেবী কিছু না বলেই ফোনটা কেটে দেয়। দেবযানী ভয় এবং চিন্তায় হাওমাও করে কাঁদতে থাকে, কারণ মহাজনের কাছে সময় মতো টাকা না পৌঁছালে মহাজন তাদের পার্লার তো বন্ধ করবেই, উপরন্তু বাড়িটাও হাতিয়ে নেবে। এসব কথা ভাবতে ভাবতে আরো 2-1 দিন কাটে। একটু বৃষ্টি কমতেই দেবযানী আর মৌসুমীর পার্লারে একজন মহিলা আসে। অনেকদিন পরে একজন কাস্টমার পেয়ে তারা দুজনেই খুবই খুশি হয়ে তাকে সাজানোর জন্য পুরো প্রাণপাত করে ফেলে। তার সাজগোজে তারা কোনো রকমের ত্রুটি রাখে না। সত্যি দেবযানী, তোমার মা ঠিক বলেছিল। এই গোটা গ্রামে তোমার মতো করে সাজাতে আর কেউ পারবে না। আপনি আমার মাকে চেনেন? মা আপনাকে এখানে পাঠিয়েছে? হ্যাঁ, তোমার মাই আমাকে এখানে পাঠিয়েছে। আমি মীনাক্ষী। শহরে আমার 5টা বড় বড় বিউটি পার্লার আছে। ইচ্ছে ছিল গ্রামেও আমার একটা বিউটি পার্লার খুলবো, কিন্তু গ্রামে তো আমার প্রত্যেকদিন আসা সম্ভব হয় না। তাই সুন্দর করে সাজাতে পারে এমন লোক অনেকদিন ধরেই খুঁজছিলাম। তখন তোমার মা তোমার আর তোমার ননদের এই বিউটি পার্লারের কথা আমাকে জানায়। সেদিন থেকে আসবো ভাবছিলাম, কিন্তু বৃষ্টির জন্য আসতে পারিনি। তোমরা কি আমার বিউটি পার্লারে কাজ করবে? মানে বিউটি পার্লারটা পুরো তোমাদেরই থাকবে, কিন্তু আমার নামে থাকবে। আমি শুধু তোমাদের মাসিক লাভের থেকে 20% নিজের জন্য রাখবো। রাজি থাকলে আজকেই 50,000 টাকা অগ্রিম দিয়ে যাব। মীনাক্ষীর কথায় দেবযানী আর মৌসুমী দুজনেই রাজি হয়। তারা মীনাক্ষীর কাছ থেকে অগ্রিম টাকাটা নিয়ে কিছু টাকা দিয়ে পার্লারটা ঠিক করে আর বাকি টাকা মগনলালকে ফিরিয়ে দেয়। কয়েকদিনের মধ্যেই তাদের পার্লার নতুন করে তৈরি হয়ে যায় এবং রমরমিয়ে চলতে থাকে। দেবযানীর মা বাবাও তাকে ক্ষমা করে দেয়। তারপর থেকে তারা সবাই মিলে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে।